হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য জিওগ্রাফি থেকে একটা ক্লাস নিয়ে এসেছি। তো আজকে ক্লাসের আলোচ্য বিষয় হলো কনসেপ্ট অফ হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার। হ্যাজার্ড মিন্স দুর্যোগ আর ডিজাস্টার মিন্স বিপর্যয়। এখন এই হ্যাজার্ড কী বা ডিজাস্টার কী, তাদের মধ্যে কী ডিফারেন্স রয়েছে, তার বৈশিষ্ট্যগুলো কী, সবটাই কিন্তু আজকে ক্লাসে আমরা দেখে নেব। প্রথমেই আমরা কনসেপ্ট দেখে নেব, কনসেপ্টের শেষে আমরা কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নেব। তো খুবই ইম্পর্টেন্ট ক্লাস, তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে, তোমাদের কাছে ক্লাসটা আশা করি ভালো লাগবে। এখন তাহলে দেরি না করি আজকের ক্লাসটা আমি শুরু করছি। তো প্রথমেই আমরা হ্যাজার্ড সম্পর্কে জেনে নেব। এই যে হ্যাজার্ড শব্দটি প্রাচীন ফরাসি শব্দ। হ্যাজার্ড শব্দটি কি এটি একটি প্রাচীন ফরাসি শব্দ। আর এই যে হ্যাজার্ড শব্দটি, যেটা একটা প্রাচীন ফরাসি শব্দ, এটা কোথা থেকে এসেছে? এটা এসেছে একটা আরবি শব্দ থেকে। আরবি শব্দ এজ জাহার এই নামক যে আরবি একটি শব্দ রয়েছে, এই শব্দটা থেকেই কিন্তু ফরাসি শব্দ হ্যাজার্ডটা এসেছে। আর এটার অর্থটা কি? এটার অর্থটা হলো চান্স অর লাক। চান্স অর লাক। তো প্রাকৃতিক বা মানবিক কারণে সংঘটিত যে সকল ঘটনার দ্বারা মানব জীবনে বিভিন্ন ক্রিয়াকলাপের স্বাভাবিক অবস্থা বিঘ্নিত হতে পারে বা হয়ে থাকে, তাকে দুর্যোগ বা হ্যাজার্ড বলে। তো দুর্যোগ বা হ্যাজার্ড জিনিসটা কি? প্রথমত দেখো, হ্যাজার্ড কি? হ্যাজার্ড হলো একটা প্রাচীন ফরাসি শব্দ। আর এই যে প্রাচীন ফরাসি শব্দ হ্যাজার্ড রয়েছে, এটা কোথা থেকে এসেছে? এটা এজ জাহার নামক একটি আরবি শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো চান্স বা লাক। তো এই যে হ্যাজার্ড বা দুর্যোগটা কি? প্রাকৃতিক কারণে কিংবা মানুষের কারণে। প্রাকৃতিক কারণেও হতে পারে, মানুষের কারণেও হতে পারে। প্রাকৃতিক বা মানুষের কারণে যখন মানব জীবনে যে আমাদের যে লাইফস্টাইল রয়েছে, আমাদের জীবনে যে স্বাভাবিক যে অবস্থা আমরা যেভাবে নর্মালি চলছি, তার যখন বিঘ্নিত হয়, মানে আমাদের স্বাভাবিক অবস্থাটা, আমাদের মানব জীবনের বিভিন্ন কাজকর্মের যখন স্বাভাবিক অবস্থা বিঘ্নিত হয় বা বাধাপ্রাপ্ত হয়, ব্যাহত হয়, তখন কিন্তু সেটাকে দুর্যোগ বলা হয়। যেরকম ইউনো প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী দুর্যোগ বলতে বোঝায় প্রাকৃতিক এবং মানুষের কার্যাবলীর মাধ্যমে সৃষ্ট যে সকল ঘটনাবলী জীবন ও সম্পত্তির হানি ঘটায়, সামাজিক ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি অথবা পরিবেশের গুণগত মানের অবনমন ঘটায়, তাদের দুর্যোগ বলে। বেশিরভাগ ক্ষেত্রে দুর্যোগের সৃষ্টি হয় প্রকৃতিগতভাবে। দুর্যোগে তৎক্ষণাৎ জীবনহানি ও সম্পদহানির সম্ভাবনা কম থাকে, কিন্তু দুর্যোগ হলেই যে সম্পদহানি বা প্রাণহানি হবে তার কোনো মানে নেই। অর্থাৎ কি বলা হয়েছে দেখো, দুর্যোগ বা হ্যাজার্ড জিনিসটা কি? এটা প্রথমত প্রাকৃতিক কারণে হতে পারে, মানুষের কারণে হতে পারে, তবে মেইনলি এটা প্রাকৃতিক কারণে হয়ে থাকে। এখন এটা প্রাকৃতিক কারণেই হোক আর মানুষের কারণেই হোক, যখন মানব জীবনে যে ক্ষয়ক্ষতি হচ্ছে, ধরো আমাদের মানব জীবনে ক্ষয়ক্ষতি হচ্ছে, আমাদের সম্পত্তিগুলি লস হচ্ছে, নষ্ট হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে, বা মানুষের প্রাণহানি হচ্ছে, এরকম এরকম জিনিসগুলো যে ঘটছে, তো তাতে কি হচ্ছে? তাতে যে আমাদের স্বাভাবিক যে লাইফস্টাইলটা, সেটাতে কিন্তু বিঘ্নিত ঘটছে। তো ওইটাকে কিন্তু দুর্যোগ বলা হয়। তবে দুর্যোগ হলেই যে সম্পদহানি হবে, সম্পদগুলি নষ্ট হবে, বা মানুষের যে প্রাণহানি হবে, এরকম কিন্তু নয়। এটা দুর্যোগটা হলে প্রাণহানি হতেও পারে, সম্পদহানি হতেও পারে, আবার নাও হতে পারে। তো দুর্যোগটা যেটা রয়েছে, এটা মেইনলি প্রকৃতিগতভাবেই হয়ে থাকে। মানবিক কারণে হয়, কিন্তু মেইনলি হয়ে থাকে প্রাকৃতিক কারণে। তো এটাই হলো দুর্যোগ বা হ্যাজার্ড। ওকে। সো এই যে হ্যাজার্ড শব্দটা কোথা থেকে এসেছে? এটা আরবি শব্দ আজহার থেকে এসেছে। আর হ্যাজার্ড মেইনলি হলো একটা প্রাচীন ফরাসি শব্দ। তো এই যে আরবি শব্দ থেকে এসেছে, এটার মানে কি? এটার মানে হলো চান্স অর লাক। আর দুর্যোগ মানে কি? দুর্যোগ হলো যখন প্রাকৃতিক কারণে বা মানুষের কারণে যে মানব জীবনে ক্রিয়াকলাপে যে স্বাভাবিক অবস্থাটা বিঘ্নিত হয়, মানুষের সম্পদহানি হতে পারে, মানুষের প্রাণহানি হতে পারে, এই যে এগুলি যে হচ্ছে, ওইটাকেই কিন্তু বলা হয় দুর্যোগ। তবে দুর্যোগের ক্ষেত্রে কিন্তু সম্পদহানি আর প্রাণহানি যে সবসময় হবে এরকম না, হতেও পারে আবার নাও হতে পারে। সম্পদহানি প্রাণহানি হলেও সেটা খুবই কম হয়। তো এটাই হলো দুর্যোগ বা হ্যাজার্ড। এক্সাম্পলে রয়েছে, যেমন সমুদ্রের মধ্যে যদি প্রবল ঘূর্ণবাদ, টাইফুন, হ্যারিকেনের সৃষ্টি হয় এবং তা ওই মাঝ সমুদ্রে মিলিয়ে যায়, তবে তা দুর্যোগ হিসাবে প্রতিপন্ন হবে, কিন্তু তাতে জীবনহানির ঘটনা থাকবে না। যেরকম ধরে একটা এক্সাম্পল, ধরে এখন সমুদ্রের মধ্যে প্রবল ঘূর্ণবাদ হলো, যার কারণে যে টাইফুন, হ্যারিকেন, সাইক্লোন এরকম সৃষ্টি হলো। তো ওইটা যখন সৃষ্টি হলো, তখন কি হলো? মাঝ সমুদ্রের জলের মধ্যেই কিন্তু এটা মিলিয়ে গেছে। তো ওইটা কিন্তু দুর্যোগ হিসাবে প্রতিপন্ন হবে। আর তাতে কিন্তু কোনো জীবনহানি হয়নি, কোনো মানুষ
মানুষের প্রাণ যায়নি, মানুষের যে সম্পত্তি ঘর বাড়ি এগুলি কিন্তু নষ্ট হয়নি, তো এটা হলো দুর্যোগ। একইভাবে জনহীন মরু অঞ্চলে ভূমিকম্প বা ভূমিধস ঘটলে তা দুর্যোগ রূপে পরিগণিত হবে, কিন্তু সেই ক্ষেত্রে জীবনহানি বা সম্পদহানির কোনো সম্ভাবনা থাকবে না। আর সেমভাবে আরেকটি এক্সাম্পল, যেরকম ধরো মরু অঞ্চলে, জনহীন মরু অঞ্চলে, এই ধরো বড় মরু অঞ্চল রয়েছে, এখানে কোনো মানুষ বসবাস করছে না, তো এখানে ভূমিকম্প হলো বা ভূমিধস হলো, ল্যান্ডস্লাইড হলো, তাতে কি হলো, সেটা কিন্তু দুর্যোগ রূপে পরিগণ্য হবে। কেন হবে? কারণ সেখানে কিন্তু যেহেতু মানুষ নেই, তাহলে মানুষের তো প্রাণহানিও হবে না, জীবনহানি হবে না, সম্পদহানি হবে না, সম্ভাবনা থাকবে না। তো এটাই কিন্তু হলো দুর্যোগ। দুর্যোগের কিছু উদাহরণ হলো ভূমিকম্প, ধস, অগ্ন্যুৎপাত, এগুলি হলো কিছু দুর্যোগের উদাহরণ। ওকে, তো এই যে দুর্যোগটা বা হ্যাজার্ড রয়েছে, এটা কি, এটা কিন্তু মানে কম পরিমাণে হয়। এই দুর্যোগ হলে মানুষের এত বেশি একটা ক্ষতি হয় না, যে স্বাভাবিক লাইফস্টাইল থেকে একটু ক্ষতি হতে পারে, কিন্তু সেই বেশি একটা হয় না। হয়তো বা একদম হবে না, আর হলেও খুবই কম হবে। তো এটাই হলো কি দুর্যোগ। আর দুর্যোগের কিছু এক্সাম্পল, ভূমিকম্প, যেরকম ধরো অনেক সময় ভূমিকম্প হলো, অনেক সময় ভূমিকম্প হয়ে যায়, আমরা টেরই পাই না, বলতেই পারি না যে ভূমিকম্প হয়েছে। বা ধর কোথাও ল্যান্ডস্লাইড হয়েছে কিন্তু তাতে কারো কোনো ক্ষতি হয়নি, তো ওইটা কি, এটা মানে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে ক্ষয়ক্ষতিগুলি হচ্ছে, ওইটা হলো কি দুর্যোগ। কিন্তু যখন দেখবি এখন ধরো ভূমিকম্প হওয়ার কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হলো, সম্পত্তির ক্ষয়ক্ষতি হলো, অনেক মানুষ মারা গেল, তখন কিন্তু ওইটা দুর্যোগ থাকবে না, তখন এটা বিপর্যয় হয়ে যাবে, মানে ডিজাস্টার হয়ে যাবে। দুর্যোগ হলো যেটা ছোট ছোট ক্ষয়ক্ষতি হয়ে থাকে, যেখানে প্রাণহানি সম্পদহানি হওয়ার সম্ভাবনা খুবই কম, আর হলে এটা খুব কম হবে, আদারওয়াইজ এটা হবেই না, তখন এটা দুর্যোগ হয়ে যাবে। ওকে, তো আশা করি দুর্যোগ কি সেটা বুঝতে পেরেছো। সো দুর্যোগের আরো বৈশিষ্ট্য দেখে নাও। দুর্যোগ প্রাকৃতিক, ভূমিরূপগত, ভূতাত্ত্বিক এবং সাংস্কৃতিক উপাদানের সংযুক্ত ক্রিয়া। এটি সাধারণত ক্ষুদ্র স্কেলে সংগঠিত হয়। এই দুর্যোগটা কি সাধারণত ক্ষুদ্র স্কেলে সংগঠিত হয়, তো এটা তীব্রতা সে একটা বেশি থাকে না, তার এটা ক্ষয়ক্ষতিও বেশি হয় না। দুর্যোগ পরিবেশের গুণগত মানের অবনমন ঘটায়, মানে দুর্যোগ কি হয়, দুর্যোগ পরিবেশের যে গুণগত মানটা রয়েছে সেটা কিন্তু অনেকটা কমিয়ে দেয়, বেশি একটা কমায় না, বাট কিছুটা হলেও কমিয়ে থাকে। নেক্সট রয়েছে, দুর্যোগ সর্বদা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত না করলেও অল্প বিস্তর জীবনযাত্রার গতিকে রুদ্ধ করে দেয়। মানে দুর্যোগ সবসময় মানুষের যে জীবনযাত্রা, মানুষের যে লাইফস্টাইলটা রয়েছে সেটাতে এত বেশি ক্ষয়ক্ষতি না করলেও, সেটাতে এত বেশি বাধা না দিলেও কিছুটা হলো হয়ে থাকে, কিছুটা হলো ক্ষয়ক্ষতি হয়ে থাকে, কিছুটা হলো লাইফস্টাইলটা একটু ব্যাহত হয়ে থাকে। ক্ষয়ক্ষতির প্রভাব ব্যাপক মাত্রায় না থাকলেও সামাজিক, প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদের অল্প বিস্তর ক্ষতি করে। মানে সে একটা বেশি প্রভাব না থাকলেও সামাজিক বা প্রাকৃতিক বা অর্থনৈতিকভাবে কিছুটা হলো ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তারপর রয়েছে, দুর্যোগ হলো বিপর্যয়ের কারণ। দুর্যোগটা হলো কি বিপর্যয়ের কারণ। বৃহৎ স্কেলে দুর্যোগ সংঘটিত হলে সেটি বিপর্যয় হিসেবে পরিগণিত হবে। মানে দুর্যোগ হলো বিপর্যয়ের কারণ, দুর্যোগ হওয়ার কারণেই কিন্তু বিপর্যয় হয়। দুর্যোগটা হয় ছোট স্কেলে, ক্ষুদ্র স্কেলে, মানে এটা তীব্রতা কম থাকে, ক্ষয়ক্ষতি কম হয়, আর দুর্যোগের কারণে বিপর্যয় হয়, আর বিপর্যয় বেশি ক্ষয়ক্ষতি হয়, অনেক মানুষ মারা যায়, অনেক সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়ে থাকে, যেটা বৃহৎ স্কেলে হয়ে থাকে। যখন এটা ক্ষুদ্র স্কেলে হবে দুর্যোগ হবে, যখন এটা বৃহৎ স্কেলে হবে, বড় স্কেলে হবে, তখন কিন্তু এটা দুর্যোগ থাকবে না, তখন সেটা বিপর্যয় হয়ে যাবে, মানে ডিজাস্টার হয়ে যাবে। দুর্যোগ উপযুক্ত আধুনিক পরিকল্পনার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। দুর্যোগটা কি, দুর্যোগটা যে উপযুক্ত আধুনিক পরিকল্পনা রয়েছে, ধর এখন মানে নিউ টেকনোলজি রয়েছে, নিউ প্ল্যানিং রয়েছে, সেটার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। দুর্যোগের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু মনে রাখবে বিপর্যয়ের ক্ষেত্রে কিন্তু নিয়ন্ত্রণটা করা যায় না। এখন আমরা দেখে নেব বিপর্যয়। প্রথমে আমরা দেখলাম দুর্যোগটা কি বা দুর্যোগের বৈশিষ্ট্যগুলি আমরা দেখে নিলাম। এখন আমরা দেখব বিপর্যয়। বিপর্যয় অর্থাৎ ডিজাস্টার। সো এই বিপর্যয়ের মধ্যে কি রয়েছে দেখো। বিপর্যয় হলো দুর্যোগের চরম ফল বা পরিণতি। তো বিপর্যয়টা কি? বিপর্যয় হলো এই যে দুর্যোগ আমরা পড়লাম, দুর্যোগটা যখন খুব এক্সট্রিম লেভেলের হয়ে যাবে, খুব বেশি হয়ে যাবে, তার যে চরম ফলটা বা তার পরিণতিটা, সেটাই হলো বিপর্যয়। বিপর্যয় বা ডিজাস্টার শব্দটি এসেছে ফরাসি শব্দ। ফরাসি শব্দ থেকে এসেছে, ফরাসি শব্দ এই যে ডিজাস্টার থেকে এসেছে। কোথা থেকে এসেছে? ডিজাস্টার থেকে এসেছে। আর এই ওয়ার্ডটার মধ্যে ডিইএস, ডেসের অর্থ হলো ব্যাড বা ইভিল, মানে খারাপ বা মন্দ। আর আস্তেস অংশের অর্থ হলো স্টার বা তারা। অর্থাৎ এক কথায় বিপর্যয় বা ডিজাস্টার হলো মন্দ তারা, ব্যাড স্টার বা ইভিল স্টারও বলা হয়, শয়তান তারা বলা হয়। অতীতে মানুষরা বিশ্বাস করত যে শয়তান তারা প্রভাবেই প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে, প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। তো বিপর্যয়টা কি? বিপর্যয়টা হলো দুর্যোগের চরম ফল। তো এই জায়গাটা তোমরা মনে রাখবে যে কোন শব্দ থেকে এসেছে, কোন শব্দের মিনিংটা কি, এটা মনে রাখবে। আর মনে রাখবে দুর্যোগ হলো যেটা ক্ষুদ্র ক্ষুদ্র স্কেলে হয়ে থাকে, আর যখন এটা বৃহৎ স্কেলে, দুর্যোগটা যখন এক্সট্রিম লেভেলের হয়ে যায়, ক্ষয়ক্ষতি বেশি হয়, তখন সেটা দুর্যোগ থাকে না, তখন সেটা হয়ে যায় বিপর্যয়।
প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্টি যে কোনো তাৎক্ষণিক বা দীর্ঘমেয়াদী ঘটনা যখন জীবনহানি ও সম্পদহানি ঘটায় এবং বাইরের বা অপরের সাহায্য ছাড়াই যার মোকাবিলা করা সম্ভব হয় না তাকেই বলা হয় বিপর্যয় বা ডিজাস্টার। বিপর্যয়ের মাধ্যমে একদিকে যেমন সম্পদহানি ও প্রাণহানি ঘটে, অপরদিকে পরিবেশের গুণগত মানও হ্রাস পায়। তো প্রাকৃতিক কারণে বা মানুষের কারণে, যে প্রাকৃতিক কারণে হতে পারে, মানুষের কারণেও হতে পারে। যখন যে হঠাৎ করে ধরো কোনো একটা বিপর্যয় হলো, বা এটা দীর্ঘমেয়াদীও হতে পারে। যেরকম ধরো এখন হঠাৎ করে ভূমিকম্প হলো, খুব এক্সট্রিম লেভেলে ভূমিকম্প হলো, খুব ক্ষয়ক্ষতি হলো, তো এটা কি তাৎক্ষণিক। বা ধরো এখন খরা হলে কিন্তু এটা একদিন দুদিন বা একটু সময়ের জন্য থাকবে না, এটা কিন্তু দীর্ঘমেয়াদী থাকবে। তো এটা হলো দীর্ঘমেয়াদী। তো প্রাকৃতিক কারণে বা মানুষের কারণে যখন তাৎক্ষণিক বা দীর্ঘমেয়াদী কোনো ঘটনা হয়, যে ঘটনা হওয়ার কারণে অনেক জীবন হানি হয়ে থাকে, সম্পদের হানি হয়ে থাকে, যেটা বাইরের বা অপরের কারো সাহায্য ছাড়া মোকাবেলা করা সম্ভবই হয় না, তখন সেটাকে কিন্তু বিপর্যয় বা ডিজাস্টার বলা হয়। আর বিপর্যয়ের মাধ্যমে একদিকে যেমন সম্পদহানি হয়, প্রাণহানি ঘটে, আর অন্যদিকে কিন্তু পরিবেশের যে গুণগত মান রয়েছে সেটাও কিন্তু অনেক কমে যায়। তো এটাই হলো বিপর্যয়। তারপর রয়েছে কলোরাডো বিশ্ববিদ্যালয়ে একদল প্রাকৃতিক বিপর্যয়ে গবেষকদের প্রদত্ত বিপর্যয়ের সংখ্যা, মানে যে কলোরাডো বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে একদল প্রাকৃতিক বিপর্যয়ে কিছু গবেষণাগার রয়েছে, তারা বিপর্যয়ে যে সংজ্ঞাটা দিয়েছেন সেটা হলো $1 মিলিয়ন ক্ষতি, 100-র বেশি জীবনহানি হবে, আর 100-র বেশি মানুষ আহত হবে, এমন ঘটনাই হলো বিপর্যয়। তো তাদের মতে হলো যখন $1 মিলিয়ন ক্ষতি হয়ে যায়, একশোর বেশি মানুষ যে জীবনহানি হয়, 100 বেশি মানুষের আহত হয়ে যায়, তখন যে ঘটনাটার কারণে এরকম ক্ষয়ক্ষতি হয়ে থাকে, সেই ঘটনাটাকে কিন্তু বলা হয় বিপর্যয় বা ডিজাস্টার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ভাষায় বিপর্যয় হলো, তো আগে আমরা দেখলাম কলোরাডো বিশ্ববিদ্যালয়ে যে গবেষণাগার রয়েছে তাদের মতে বিপর্যয়টা কি, আর এখানে রয়েছে WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে যে বিপর্যয় জিনিসটা কি। তাদের মতে বিপর্যয় হলো এমন যে কোনো ঘটনা যার জন্য অর্থনৈতিক ক্ষয়ক্ষতি, মানুষের মৃত্যু এবং স্বাস্থ্যের অবনতি ঘটে। মানে এমন এক ঘটনা যে এই ঘটনার কারণে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়, অর্থনৈতিক দিক থেকে ক্ষয়ক্ষতি হয়, মানুষের মৃত্যু হয়, মানুষের স্বাস্থ্যের অবনতি করে, মানুষটা আহত হয়ে থাকে, ওই ঘটনাকেই বলা হয় বিপর্যয়। যেরকম একটা এক্সাম্পলও দেওয়া হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2004 খ্রিস্টাব্দে যে সুনামি ঘটেছিল, তার ফলে ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলঙ্কা সহ ভারত মহাসাগরের তীরবর্তী অন্যান্য দেশের প্রায় 3 লক্ষ লোকের মৃত্যু হয়েছিল। তো 2004 সালে কি হয়েছিল? 2004 সালে ভারত মহাসাগরে সুনামি এসেছিল, যে সুনামির কারণে ভারত মহাসাগরের তীরবর্তী অঞ্চলে যে দেশগুলি রয়েছে, যেরকম ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলঙ্কা, এগুলির মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর অনেক মানুষের জীবনহানি হয়েছে। প্রায় 3 লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। তো প্রায় 3 লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল, তাহলে ভাবো আহত আরো কত বেশি হয়েছিল। তো ওইটা কি ছিল? ওইটা কিন্তু একটা বিপর্যয় ছিল। নেক্সট রয়েছে বিপর্যয়ের বৈশিষ্ট্য। এখন আমরা দেখব বিপর্যয়ের বৈশিষ্ট্য। বিপর্যয় কখনো ধীরগতিতে আবার কখনো আকস্মিকভাবে উপস্থিত হয়। বিপর্যয়টা অনেক সময় ধীরগতিতে হয়, যে স্লোলি একদম ধীরে ধীরে হয়, আবার কখনো হঠাৎ করে হয়ে যায়, যেরকম ধরো ভূমিকম্প হঠাৎ করে হয়ে যায়, যেরকম খরা যেটা ধীরগতিতে হয়ে থাকে। এর ফলে স্বাভাবিক জীবনযাত্রা গুরুতর ব্যাঘাত ঘটে। ধরো স্বাভাবিক যে আমরা যেই জীবনযাত্রা আমরা কাটাচ্ছি, যে লাইফস্টাইল চলছে, হঠাৎ করে যদি কোনো একটা বিপর্যয় আসে তাহলে কিন্তু আমাদের এই লাইফস্টাইলটা থাকবে না, এটার মধ্যে কিন্তু অনেকটা বাধাপ্রাপ্ত হবে, অনেক ব্যাঘাতও ঘটবে। যেরকম ধরো যেরকম যখন ত্রিপুরাতে লাস্ট টাইম বন্যা হয়েছিল, তখন কিন্তু অনেকের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকের প্রাণহানি হয়েছে। তো ওইটাতে কি হয়েছে? ওইটাতে কিন্তু মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটাতে কিন্তু অনেকটাই ব্যাঘাত ঘটেছে। তো ওইটা কি ছিল? ওইটা কিন্তু বিপর্যয় ছিল। তারপর রয়েছে এই ঘটনা মানুষের জীবনযাত্রা ও সম্পদের ক্ষতি সাধন করে। এই ঘটনা কী করে? মানুষের জীবনযাত্রা এবং সম্পদের অনেকটাই ক্ষতি সাধন করে থাকে। পাশাপাশি স্বাস্থ্যের ক্ষেত্রেও আঘাত আনে, জীবনযাত্রা কঠোর অবস্থা তৈরি করে। এটি একটি বৃহৎ স্কেলে সংগঠিত হয়। বিপর্যয়টা বৃহৎ স্কেলে সংগঠিত হয়। বৃহৎ স্কেলে সংগঠিত হয় দেখেই তো তার তীব্রতাটা বেশি থাকে, দেখে তো ক্ষয়ক্ষতিটা বেশি হয়। বিপর্যয় প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টি উভয় কারণে সংগঠিত হতে পারে। বিপর্যয় প্রাকৃতিক কারণেও হয়ে থাকে, মানুষের কারণেও কিন্তু হয়ে থাকে। সামাজিক পরিকাঠামো যেমন রাস্তাঘাট, ঘরবাড়ি, আসবাবপত্র প্রভৃতি বিপর্যয়ের কবলে ধ্বংসস্তূপে পরিণত হয়। যদি এখন বিপর্যয় আসে তাহলে যেমন রাস্তাঘাটে ক্ষয়ক্ষতি হয়, ঘরবাড়ি, জিনিসপত্র, এরকম বিভিন্ন জিনিসে কিন্তু ধ্বংস হচ্ছে, ক্ষয়সাধন হচ্ছে। এর ফলে পরিবেশে গুণগত মানে চরম অবক্ষয় ঘটে, যার কুপ্রভাব দীর্ঘ সময় ধরে পরিবেশে বজায় থাকে। যে এখন বিপর্যয় হলে পরিবেশের যে গুণগত মান সেটা কিন্তু অনেকটা কমে যায়, আর যার কুপ্রভাবটা মানে যার যে মানে খারাপ ফলটা সেটা কিন্তু অনেক সময় ধরে পরিবেশের মধ্যে এটা বজায় থাকে। তো এগুলি হলো কি? এগুলি হলো কিছু বৈশিষ্ট্য কিসের?
যে বিপর্যয়ের। তাছাড়া এখানে দেখো রয়েছে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, প্রকৃতি ও মনুষ্য সৃষ্ট যে ঘটনাগুলি মানুষের প্রাণহানি ঘটায়, মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে, প্রাকৃতিক সামাজিক সাংস্কৃতিক সম্পদের ক্ষতি করে, সেই ঘটনাগুলোকে তাদের তীব্রতা ক্ষয়ক্ষতির মাত্রা অনুসারে দুটো শ্রেণীতে ভাগ করা হয়। মানে কি হয়, দেখো আমরা দুর্যোগ পড়লাম আর কি বিপর্যয় পড়লাম। দুর্যোগ কি বিপর্যয় কি তার বৈশিষ্ট্যগুলি কি সেটা আমরা দেখে নিয়েছি। তো আমরা এখানে বলতে পারো, এখানে আমরা শর্টে জিনিসটা বুঝে নেব, দুইটার মধ্যে কি পার্থক্য রয়েছে সেটাও দেখে নেব। এখন প্রকৃতির কারণে এবং মানুষের কারণে, প্রকৃতির কারণে হয় মানুষের কারণে হয়, কিন্তু ম্যাক্সিমামটা প্রকৃতির কারণেই হয়ে থাকে, দুর্যোগ হোক আর বিপর্যয় হোক। তো এখন প্রকৃতি ও মানুষের কারণে যখন মানুষের প্রাণহানি হয়, মানুষের যে অনেক মানুষ মারা যায়, অনেক মানুষ আহত হয়, অনেক মানুষের যে সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়, জীবনযাত্রাকে ব্যাহত হয়, প্রাকৃতিক ক্ষয়ক্ষতি হচ্ছে, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন দিক থেকে সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে। তো এই যে ক্ষয়ক্ষতিগুলি হচ্ছে কেন হচ্ছে, কিছু ঘটনা হচ্ছে। তো ওই যে ঘটনাগুলি যখন তীব্রতাটা, তার তীব্রতা কিরকম, বেশি নাকি কম, ক্ষয়ক্ষতির মাত্রাটা কি কম না বেশি, এইটার এই যে বেশি না কম এটার অ্যাকর্ডিং এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো দুর্যোগ আর একটা হলো বিপর্যয়। যখন তার তীব্রতা ক্ষয়ক্ষতির মাত্রাটা কম থাকবে, কম থাকলে তখন সেটা হবে দুর্যোগ, আর যখন বেশি থাকবে তখন এটা হয়ে যাবে কি বিপর্যয়। দুর্যোগ হওয়ার ফলে কিন্তু বিপর্যয় হয়ে থাকে, কম যখন হবে তখন হবে দুর্যোগ, বেশি হলে হয়ে যাবে কি বিপর্যয়। ওকে, দুর্যোগ হয় ক্ষুদ্র স্কেলে আর বিপর্যয় হয় কি বৃহৎ স্কেলে হয়ে থাকে। দুর্যোগের মধ্যে মানুষের লাইফস্টাইল সেই একটা বেশি ক্ষয়ক্ষতি হয় না, হয় বাট কম হয়। মানুষের প্রাণহানি, সম্পত্তি ক্ষয়ক্ষতি হতেও পারে, মানুষের প্রাণহানি হতেও পারে, আবার নাও হতে পারে। আর বিপর্যয়ের ক্ষেত্রে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে থাকে, অনেক বেশি মানুষের প্রাণহানি হয়ে থাকে, মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে আঘাত পেয়ে থাকে, বিভিন্ন দিক থেকে ক্ষয়ক্ষতি হয়ে থাকে বিপর্যয়ের ক্ষেত্রে। তো একটা হলো দুর্যোগ আর একটা হলো বিপর্যয়। দুর্যোগ হলো হ্যাজার্ড আর বিপর্যয় হলো কি ডিজাস্টার। তো আশা করি এই পার্টটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে, কোনো কনফিউশন থাকে, তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, তাহলে তোমাদের যে ডাউটগুলি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর তাছাড়া তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, তোমাদের ক্লাসেসের প্রয়োজন হলে, কিংবা মক টেস্টের প্রয়োজন হলে, যেটাই তোমাদের প্রয়োজন, যেভাবে প্রয়োজন, অ্যাকর্ডিং টু সিলেবাস রয়েছে, খুব সুন্দরভাবে ডিপলি ডিসকাস করা রয়েছে, কোশ্চেন আনসার এমসিকিউ রয়েছে সাথে। তো তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা সাকসেস মাস্টারে এই অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো। অনলাইন হলে অনলাইনও রয়েছে, অফলাইন হলে অফলাইনও রয়েছে। তাছাড়া দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা কোর্সেসগুলো পেয়ে যাচ্ছ, প্লাস ফ্রি মক টেস্টও পেয়ে যাচ্ছ। সেগুলি নিতে চাইলেও কিন্তু তোমরা সাকসেস মাস্টার অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। আর বাকি ডিটেলসের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ডিটেলসটা জেনে নিতে পারো। ওকে, এনিওয়ে, এখন আমরা দেখে নেব এখানে এই দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্যগুলি সম্পর্কে। দুর্যোগ আর বিপর্যয়ের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা আমরা দেখে নেব। দুর্যোগ কি সেটা দেখলাম, বিপর্যয় কি সেটাও দেখলাম, তার বৈশিষ্ট্যগুলিও দেখলাম। আগেরগুলি যদি বুঝে থাকো তাহলে পার্থক্যগুলি কিন্তু তোমরা ইজিলি বুঝতে পারবে। ওকে, তো প্রথমে হলো ধারণা দিক থেকে দুইটার মধ্যে কি পার্থক্য রয়েছে প্রথমেই দেখে নেব। দুর্যোগ অস্বাভাবিক পরিস্থিতি, যখন হঠাৎ স্বাভাবিক জীবনযাত্রার ছন্দপতন ঘটে তখন তাকে দুর্যোগ বলে। মানে অস্বাভাবিক পরিস্থিতি, অস্বাভাবিক কোনো একটা ঘটনা হলো যেটা হঠাৎ করি মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা চলছে ওইটা কিছুটা ক্ষয়ক্ষতি হলো, তখন সেটাকে দুর্যোগ বলা হয়। দুর্যোগের প্রভাবে ব্যাপক আকারে প্রাণহানি, প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদ ধ্বংস হওয়াকে বিপর্যয় বলে। আর যখন দুর্যোগটা এক্সট্রিম লেভেলের হয়ে যায় তখন কিন্তু ব্যাপক প্রভাব পড়ে, প্রাণহানি হচ্ছে, প্রাকৃতিক সাংস্কৃতিক সম্পদ ধ্বংস হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে, তখন সেটা বিপর্যয় হয়ে যাবে। মানে বেসিক্যালি যখন কম ক্ষয়ক্ষতি হবে তখন দুর্যোগ হবে, দুর্যোগটা যখন এক্সট্রিম লেভেলে বেশি হয়ে যাবে, বেশি ক্ষয়ক্ষতি হবে, তখন সেটা বিপর্যয় হয়ে যাবে। তো এটাই হলো দুর্যোগ আর বিপর্যয়ের ধারণা। নেক্সট পার্থক্য রয়েছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণের দিক থেকে কীরকম পার্থক্য রয়েছে? আধুনিক প্রযুক্তি ও পরিকল্পনার সাহায্যে দুর্যোগ নিয়ন্ত্রণ করা হয়। মানে আধুনিক প্রযুক্তি, যে ধরো এখন টেকনোলজি বা বিভিন্ন প্ল্যানিং বগেরার মাধ্যমে কিন্তু দুর্যোগটা নিয়ন্ত্রণ করা যায়, কারণ দুর্যোগটা খুব কম থাকে, ক্ষুদ্র স্কেলে থাকে, তো এটাকে কন্ট্রোল করা যায়। কিন্তু বিপর্যয়কে কিন্তু কন্ট্রোল করা যায় না, বিপর্যয়কে নিয়ন্ত্রণ করা যায় না। উপযুক্ত প্রতিরোধ ব্যবস্থার সাহায্যে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়। যে ক্ষয়ক্ষতির পরিমাণটা কমানো যায় যদি উপযুক্ত প্রতিরোধ করা যায়, কিন্তু এটা কিন্তু সেই লেভেলে কন্ট্রোল করা যায় না। দুর্যোগকে করা যায়, বিপর্যয়কে করা যায় না। নেক্সট রয়েছে জীবনযাত্রার উপর প্রভাব, যে লাইফস্টাইলের উপর কি প্রভাব পড়ে। দুর্যোগ জীবনযাত্রাকে রুদ্ধ না করলেও অল্প বিস্তর জীবনযাত্রাকে ব্যাহত করে। যে দুর্যোগটা মানুষের লাইফস্টাইলের মধ্যে সে একটা বেশি প্রভাব পড়ে না, সে একটা বেশি ক্ষয়ক্ষতি করে না, কিন্তু কিছুটা হলেও, অল্প হলেও জীবনযাত্রার মধ্যে একটু ব্যাহত হয়ে থাকে।
অন্যদিকে বিপর্যয়ের ফলে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণভাবে রুদ্ধ হয়ে যায়। তো অন্যদিকে যে বিপর্যয়ের ফলে স্বাভাবিক জীবনযাত্রাটা কিন্তু সম্পূর্ণভাবে এটা রুদ্ধ হয়ে পড়ে। যেরকম যদি আমরা একদম প্রাইম এক্সাম্পল, যখন গত বছর যখন লাস্ট টাইম যখন বন্যা হয়েছিল, তখন কি হয়েছিল? লাস্ট টাইম যখন বন্যা হয়েছিল তখন কিন্তু এটা একটা বিপর্যয় ছিল। অনেক মানুষের প্রাণহানি হয়েছে, অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তো ওইটা কি, তখন কিন্তু স্বাভাবিক জীবনযাত্রাটা কিন্তু এটা অনেকটাই ব্যাহত ঘটেছিল, যে আমরা বাড়ি থেকে বেরোতে পারিনি, অনেকে বাড়িঘড়ি ভেঙে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে কিন্তু লাইফস্টাইলটার কিন্তু অনেকটা ব্যাহত ঘটেছে। তো ওইটা ছিল কি, ওইটা কিন্তু একটা বিপর্যয়, একটা এক্সাম্পল বলতে পারো। নেক্সট রয়েছে প্রকৃতি, যে দুইটা প্রকৃতি কীরকম। দুর্যোগ ক্ষুদ্র স্কেলে ঘটে থাকে আর বিপর্যয় হলো বৃহৎ স্কেলে সংগঠিত হয়ে থাকে। নেক্সট রয়েছে প্রাণহানি। দুর্যোগের ফলে প্রাণহানি প্রায় হয় না বললেই চলে, মানে দুর্যোগের ক্ষেত্রে প্রাণহানি নর্মালি হয় না, আর হলে অনেকটাই কম হয়, তো তার জন্য বলা হচ্ছে প্রায় হয় না বললেই চলে। বিপর্যয়ের ফলে বহু সংখ্যক মানুষের প্রাণহানির সম্ভাবনা হয়ে থাকে, আর বিপর্যয়ের ফলে অনেক মানুষের প্রাণহানির সম্ভাবনা হয়ে থাকে। ক্ষয়ক্ষতি, দুর্যোগের সঙ্গে বৃহদাকার ক্ষয়ক্ষতি যুক্ত থাকে না, আর কোনো স্থানে বিপর্যয় সংঘটিত হলে প্রাকৃতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পদে ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তারপর রয়েছে উদাহরণ। দুর্যোগের কিছু উদাহরণ হলো মাঝারি তীব্রতার ভূমিকম্প, খরা, শিলাবৃষ্টি প্রভৃতি। দুর্যোগের কিছু উদাহরণ যেরকম হতে পারে, ল্যান্ডস্লাইড হতে পারে, মাঝারি তীব্রতার ভূমিকম্প, খরা, শিলাবৃষ্টি, মানে যেগুলি বেশি একটা ক্ষয়ক্ষতি করে না। এখন ভূমিকম্প যখন এক্সট্রিম লেভেলের হবে, প্রবল গতিবেগ সম্পন্ন ভূমিকম্প হবে, তখন এটা বিপর্যয় হয়ে যাবে। কিন্তু এখন ধরো হালকা হলো, অনেক সময় ভূমিকম্প হয়ে যায়, আমরা টেরই পাই না, বলতেই পাই না। এখন হালকা ফুলকা এখন খরা হলো, শিলাবৃষ্টি হলো, হলো, যে ল্যান্ডস্লাইড হলো, যেটাতে বেশি মানুষের এত ক্ষয়ক্ষতি হয়নি, বা কত জায়গায় ল্যান্ডস্লাইড হয়ে থাকে আমরা অনেক সময় টেরই পাই না, আমরা জানিই না। তো ওইগুলি হলো দুর্যোগ। তো এগুলি হলো দুর্যোগের কিছু এক্সাম্পল। আর এগুলি যখন এক্সট্রিম লেভেলের হয়ে যাবে তখন কিন্তু বিপর্যয় হয়ে যাবে। যেরকম প্রবল গতিবেগ সম্পন্ন ঘূর্ণিঝড়, খুব বেশি প্রবল গতিবেগ সম্পন্ন ঘূর্ণিঝড় হলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে বিপর্যয়। প্রবল তীব্রতার ভূমিকম্প, পারমাণবিক বোমা বিস্ফোরণ প্রভৃতি হলো বিপর্যয় অন্তর্ভুক্ত। ওকে, নেক্সট রয়েছে কোশ্চেন অ্যান্সার। তো আমরা কনসেপ্টটা দেখে নিলাম, কনসেপ্টের শেষে আমরা এখন কোশ্চেন অ্যান্সার দেখে নেব, কিন্তু তার আগে তোমাদেরকে একটা রিকেপ দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে জিনিসটা বুঝতে। তো আজকে আমরা স্টার্ট করলাম কনসেপ্ট অফ হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার। হ্যাজার্ড মিন্স দুর্যোগ। তো প্রথমে আমরা দেখলাম দুর্যোগটা কি, হ্যাজার্ড কোন শব্দ থেকে এসেছে, এটার অর্থটা কি, আর দুর্যোগটা কি বা হ্যাজার্ড কি সেটা দেখে নিলাম। তারপর এখানে এক্সাম্পল রয়েছে। নেক্সট দুর্যোগের কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিয়েছি। তারপর আমরা দেখলাম বিপর্যয় কি, বিপর্যয় কোন ওয়ার্ড থেকে এসেছে, কোন শব্দ থেকে এসেছে সেটা আমরা দেখলাম কোথা থেকে এসেছে, আর তার পাশাপাশি এক্সাম্পলগুলো দেখে নিলাম। তারপর বিপর্যয়ের বৈশিষ্ট্য আমরা দেখে নিয়েছি। তারপর রয়েছে কি, দুর্যোগ আর বিপর্যয়ের মধ্যে কিছু পার্থক্য, যেরকম ধারণা, নিয়ন্ত্রণ, জীবনযাত্রার উপর প্রভাব, প্রকৃতি, প্রাণহানি, ক্ষয়ক্ষতি, আর কিছু উদাহরণ আমরা দেখে নিলাম। এখন আমরা কোশ্চেন অ্যান্সার দেখে নেব। সো ফার্স্ট ওয়ান, ভূপৃষ্ঠে বা ভূ অভ্যন্তরে সৃষ্ট ক্ষতিকর আকস্মিক ঘটনাকে বলা হয় দুর্যোগ বা হ্যাজার্ড। নেক্সট রয়েছে প্রাকৃতিক দুর্যোগ বা হ্যাজার্ড, যে কোনটি প্রাকৃতিক দুর্যোগ বা হ্যাজার্ড, যেরকম ভূমিকম্প, অগ্নুৎপাত, এগুলি হলো প্রাকৃতিক দুর্যোগ বা হ্যাজার্ড। এগুলি যখন কম পরিমাণে থাকবে তখন দুর্যোগ, যখন এগুলি এক্সট্রিম লেভেল প্রবল গতিবেগ সম্পন্ন ভূমিকম্প, অগ্নুৎপাত হবে তখন কিন্তু হয়ে যাবে বিপর্যয়। কোনটি দুর্যোগের রূপ? প্রাকৃতিক দুর্যোগ, আধা প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্য সৃষ্টি দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক কারণে হতে পারে, মনুষ্যের সৃষ্টি হতে পারে, আধা প্রাকৃতিক দুর্যোগও কিন্তু হতে পারে। নেক্সট রয়েছে কোনটি মনুষ্য সৃষ্টি দুর্যোগ? এই যে সন্ত্রাসবাদ, তারপর রয়েছে বনহনন, তেজস্ক্রিয় দুর্যোগ, পারমাণবিক বোমা বিস্ফোরণ। কোনটি দীর্ঘমেয়াদী বিপর্যয়? দুর্ভিক্ষ, দাবানল, খরা, এগুলি কিন্তু দীর্ঘমেয়াদী, এগুলো কিন্তু একদিন দুদিনের না, এগুলো অনেক দিন থাকে, দীর্ঘমেয়াদী এগুলি বিপর্যয়। নেক্সট রয়েছে কোন উপায়ে বন্যা নিয়ন্ত্রণ করা যায়? সমতল অঞ্চলে জল নিকাশি ব্যবস্থা, কৃত্রিম জলধারা নির্মাণ, নদীর নাবনতা বৃদ্ধি, এগুলি উপায়ে কিন্তু আমরা বন্যা নিয়ন্ত্রণ করতে পারি। যেরকম ধরো আমরা যদি দেখি আগরতলাতে দেখবি একটু বৃষ্টি হলে কিন্তু অনেক জায়গাতে জল জমে যায়, কারণ জল নিষ্কাশনের এত একটা জায়গা নেই। আস্তে আস্তে হচ্ছে, কিন্তু আরও বেশি করা দরকার, যাতে এই জায়গায় জলটা না জমে, বা বন্যা হলে বন্যাটা যাতে নিয়ন্ত্রণ করা যায়। তো এগুলি কিন্তু দেখতে লাগবে, এগুলি হলো কিছু উপায় বন্যা নিয়ন্ত্রণ করার। তাছাড়া রয়েছে যে কোনটি মানব সৃষ্ট ভূমিধসের কারণ? ডিনামাইট ও পারমাণবিক বিস্ফোরণ, অবৈজ্ঞানিক জুম চাষ, অবৈজ্ঞানিকভাবে খনিজ তেল আহরণ। কোনটি মানব সৃষ্ট ভূমিধসের কারণ? ব্যাপক বনধস, বিপুল জলরাশির আকস্মিক প্রবাহ, পাহাড়ি এলাকায় পাইপলাইন, তারপর রয়েছে নালী পথ ও প্রণালী নির্মাণ। কোনটি ভূমিধসের প্রাকৃতিক কারণ? ভূমিকম্প, আগ্নেয়গিরি, অগ্নুৎপাত, শিলাস্তরে প্রাকৃতিক বিচ্যুতি, এগুলি হলো ভূমিধসের কিছু প্রাকৃতিক কারণ।
কোনটির মাধ্যমে ভূমিধস নিয়ন্ত্রণ করা যায়? বৃক্ষরোপণ, জনবসতি নিয়ন্ত্রণ, পাহাড়ি ঢালে আবর্জনা স্তূপাকৃতি না করা, এগুলি কিন্তু মাধ্যমে আমরা ভূমিধসটা নিয়ন্ত্রণ করতে পারি। তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা দহনের ফলে কি হয়? তাপবিদ্যুৎ কেন্দ্রে যদি কয়লাটা দহন করে পুরানো হয় তখন কিন্তু অনেক ছাই বেরোবে, তো উড়ন্ত ছাই বা ফ্লাই অ্যাশ। ভূগর্ভস্থ জলের দূষণের প্রধান উৎস হলো আর্সেনিক। যে এখানে কোনটা সঠিক? যে কেডিয়াম দূষণ, ইটাই বা আউচ রোগ, পারদ দূষণ হলো মিনামাটা বা আর্সেনিক দূষণ, আর মিনামাটা আর্সেনিক দূষণ হলো ব্ল্যাকফুট রোগ। এই দূষণগুলির সাথে কি রোগ রয়েছে সেটা রয়েছে, এগুলি তোমরা মুখস্থ করে নেবে। হরপাবান, আচমকাবান, ফ্ল্যাশ ফ্লাড, এগুলি কি? এগুলি হলো এক ধরনের বন্যা। বন্যা সাধারণত 4 প্রকার, খরা সাধারণত 5 প্রকার। তো বন্যা হলো 4 প্রকার, খরা হলো 5 প্রকার। যে কোনটি খরার কুপ্রভাব? সালোক সংশ্লেষ বিঘ্নিত হয়, দুর্ভিক্ষ দেখা যায়, খাদ্য শৃঙ্খল বিপর্যস্ত হয়। যে খরার আরো কুপ্রভাব রয়েছে, মানে খরার কুপ্রভাব কোনগুলি সেগুলি বলতে পারো। পরিবেশগত ভারসাম্য বিনষ্ট হয়, মরুভূমিকরণ এবং তাপ প্রবাহ বৃদ্ধি পায়, ভৌম জলস্তর নেমে যায় ও জলসেচের ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। খরার কারণ: নগরায়ন, নির্বিচারে গাছ কাটা, গ্রিন হাউস প্রভাব ও অতিরিক্ত বাষ্পীভবন। কোনটি খরা নিয়ন্ত্রণের উপায়? বর্ষার জল সংরক্ষণের বন্দোবস্ত, শুষ্ক কৃষি ব্যবস্থা প্রবর্তন, বন সৃজন। খরা নিয়ন্ত্রণ করার উপায়: খরা নিয়ন্ত্রণ করার উপায়ের মধ্যে রয়েছে নিয়মিত বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ, ভৌম জল তুলে নেবার উপর নিষেধাজ্ঞা, সমুদ্র জলের অলবীকরণ বা ডিওলাইসিসেশন এর মাধ্যমে জল যোগান বৃদ্ধি। যে কোনটির মাধ্যমে বন্যা সৃষ্টি মানব সৃষ্ট কারণ? অবৈজ্ঞানিক পদ্ধতিতে জুম চাষ, নগরায়ন বা বন ধ্বংস, কৃত্রিম বাঁধ নির্মাণ। এগুলি কিন্তু তোমরা একটু রিডিং পড়লেই বুঝবে, বাট এগুলি একটু মুখস্থ করতে লাগবে, কারণ এগুলি মুখস্থের জিনিস। বন্যা সৃষ্টি প্রাকৃতিক কারণ: বন্যা সৃষ্টির প্রাকৃতিক কারণ হলো ভূমিকম্প, আগ্নেয়গিরি অগ্নুৎপাত, তারপর হচ্ছে সাইক্লোনজনিত কারণ। তারপর রয়েছে কোনটি বন্যা সৃষ্টি প্রাকৃতিক কারণ? প্রবল ভূমিক্ষয়, অতিবৃষ্টিজনিত কারণ, নদী খাতের আকস্মিক পরিবর্তন। তো এগুলি হলো বন্যা সৃষ্টির কিছু প্রাকৃতিক কারণ। ওকে, কোনটি ভারতের প্রকট খরাপ্রবণ অঞ্চল হিসাবে স্বীকৃত? আরাবল্লী পর্বতের পশ্চিমাংশে মরুস্থলী, গুজরাটের কচ্ছ, তারপর হচ্ছে জেসিমার ও বার্মের। কোনটি ভারতের অধিক খরাপ্রবণ অঞ্চল হিসাবে স্বীকৃত? রাজস্থানের পূর্বাংশ এবং মধ্যপ্রদেশের অধিকাংশ, মহারাষ্ট্রের পূর্বাংশ এবং অন্ধ্রপ্রদেশের অন্তর্ভাগ, কর্ণাটকের মালভূমি এবং তামিলনাড়ুর উত্তরাংশ। চ্যাপ্টারটা কিন্তু ছোট, ইজি, কিন্তু তোমাদের একটু মনে রাখতে লাগবে। যে কোনটি আধা প্রাকৃতিক দুর্যোগ? বন্যা, দশ, ভূমিক্ষয়, এগুলি হলো আধা প্রাকৃতিক দুর্যোগ। কোন উপায়ে বন্যা নিয়ন্ত্রণ করা যায়? বৃক্ষরোপণ, বন্যাপ্রবণ অঞ্চলে বাঁধ নির্মাণ, বিজ্ঞানসম্মত উপায়ে চাষাবাদ ও কৃষি জমি ব্যবহার করা, এর মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ করা যায়। নেক্সট রয়েছে, নিচে কোন উপায়ে বন্যা নিয়ন্ত্রণ করা যায়? সমতল অঞ্চলে জল নিকাশনী ব্যবস্থা, কৃত্রিম জলধার নির্মাণ, নদীর নাব্যতা বৃদ্ধি। ভারতের মাঝারি খরাপ্রবণ অঞ্চল হিসাবে রাজস্থানের উত্তরাংশ, গুজরাটের অবশিষ্ট, উত্তরপ্রদেশের দাক্ষিণাংশের জেলাসমূহ, কোঙ্কণ ব্যতীত মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, কোয়েম্বাটুর এবং কর্ণাটকের অভ্যন্তর ভাগ। কোনটি বন্যা সৃষ্টির কারণ? বন্যা সৃষ্টির কারণ প্রবল বৃষ্টিপাত এবং মৌসুমী বায়ুর ব্যাপকতা, অতিরিক্ত মৃত্তিকা ক্ষয় এবং মাটির অপ্রবেশতা, হিমবাহ ও বরফের স্তূপের গলন, এগুলি কারণে বন্যা সৃষ্টি হতে পারে। এগুলি হলো বন্যা সৃষ্টির কিছু কারণ। কোনটি বন্যা বা খরা কবলিত অঞ্চল জলবাহিত রোগ? যে খরা বা বন্যা প্রবলিত অঞ্চলে জলবাহিত কিছু রোগ রয়েছে, যেরকম কলেরা, তারপর হচ্ছে গ্যাস্ট্রোএন্টেরাইটিস, তারপর হচ্ছে হেপাটাইটিস। নেক্সট রয়েছে, কোনটি বন্যার সুফল? বন্যার ফলে কিছু জিনিস ভালোও হয়ে থাকে, সেগুলি কি? মাটির উর্বরতা বৃদ্ধি পায়, ফসল উৎপাদনে সহায়তা করে। আর বন্যার কুফলও রয়েছে। কুফল কি? ফসলের ক্ষতি হয়, যোগাযোগ পরিকাঠামো ক্ষতি হয়, মানুষ গৃহহীন হয়। কোনটি বন্যা নিয়ন্ত্রণের উপায়? বৃক্ষরোপণ, বাঁধ জলাশয় নির্মাণ, নদীতে বাঁধ নির্মাণ। পার্বত্য এলাকার অরণ্য ধ্বংসের প্রধান কারণ হলো ভূমিধস। কোনটি বন্যা সৃষ্টির মানব সৃষ্ট কারণ? অবৈজ্ঞানিক পদ্ধতিতে জমি চাষ, নগরায়ন বা বন ধ্বংস, কৃত্রিম বাঁধ নির্মাণ। ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল? 3 ডিসেম্বর। এই যে 3 ডিসেম্বর 1984 খ্রিস্টাব্দে ভোপালে গ্যাস দুর্ঘটনা হয়েছিল, কিন্তু ওইটা কিন্তু একটা ছিল বিপর্যয়, কারণ অনেক মানুষ সেখানে মারা গিয়েছিল। বিপর্যয় শব্দটির উৎপত্তিগত অর্থ হলো অশুভ তারা বা ইভিল স্টার আমরা বলতে পারি। হ্যাজার্ড শব্দটি এসেছে আরবি শব্দ থেকে। কোন শব্দ? আরবি শব্দ থেকে। আর এটা কিন্তু ট্যাট পরীক্ষায় একবার এসেছিল।
নেক্সট রয়েছে প্রাকৃতিক ও মানবিক কারণে মানুষের স্বাভাবিক জনজীবন কিছু সময়ের জন্য ব্যাহত হলে তাকে বলে দুর্যোগ। তাকে কি বলে? দুর্যোগ বলে। ইউনো অনুযায়ী কোন ঘটনাকে বিপর্যয় আখ্যা দেওয়ার জন্য নতুনতম ক্ষয়ক্ষতির মাত্রা হলো 1 মিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তি নষ্ট, 100 জনের অধিক মৃত্যু, 100 জনের অধিক আহত। এটা হলে এটাকে বিপর্যয় বলা হয়। কিসের অ্যাকর্ডিং? ইউনোর অনুযায়ী। কোন আরবি শব্দ থেকে হ্যাজার্ড কথাটি এসেছে? এই যে এজেড, জাহাজ থেকে। ভোপাল বিপর্যয় এক ধরনের রাসায়নিক গ্যাস সংক্রান্ত বিপর্যয়। চোরনোবিল দুর্ঘটনা এক ধরনের তেজস্ক্রিয় বা পারমাণবিক বিপর্যয়। জৈবিক বিপর্যয় একটি উদাহরণ হলো কলেরা। কলেরা হলো একটি জৈবিক বিপর্যয় উদাহরণ। ভূমিকম্পের ফলে সৃষ্ট সামুদ্রিক জলোচ্ছ্বাসকে বলা হয় সুনামি। সুনামি শব্দের আক্ষরিক অর্থ হলো বড় সামুদ্রিক ঢেউ। সুনামির প্রধানতম কারণ হলো ভূমিকম্প। 2004 সালে ভারত মহাসাগর সংলগ্ন উপকূলে কবে সুনামি হয়েছিল? 26 ডিসেম্বর। উত্তর পূর্ব ভারতে একটি বন্যাপ্রবণ অঞ্চল হলো ব্রহ্মপুত্র অববাহিকা। প্রাকৃতিক কোনো বিপন্নতায় যখন প্রচুর জনসংখ্যা ও সম্পদের হানি ঘটে তখন সেটাকে বিপর্যয় বলা হয় বা ডিজাস্টার। ডিজাস্টার শব্দটি নেওয়া হয়েছে ফরাসি শব্দ থেকে। দুর্যোগ সৃষ্টি হয় প্রাকৃতিক কারণে, কৃত্রিম কারণে, আধা প্রাকৃতিক কারণে হয়ে থাকে। বিপর্যয় হলো দুর্যোগের পরবর্তী অবস্থা। দুর্যোগের পরবর্তী অবস্থা কি? সেটা হবে বিপর্যয়। আধুনিক মনুষ্য সৃষ্ট বিপর্যয় হলো জীবাণু সন্ত্রাস। সাম্প্রতিক উত্তরাখণ্ডে বিপর্যয়ের মূল কারণ হলো যে হরপা বান। সুনামি হলো একটি জাপানি শব্দ। সুনামি কি? একটি জাপানি শব্দ। ফাইলিন হলো একটি ঘূর্ণিঝড়। ফাইলিন হলো একটি ঘূর্ণিঝড়। পৃথিবীর সর্বাধিক দাবানল অধ্যুষিত অঞ্চল হলো অস্ট্রেলিয়া। হিমানি সম্প্রপাত দেখা যায় হিমবাহ। দশের প্রধান কারণ কি? অভিকর্ষজ টান। দাবানলের ফলে বায়ুতে যে গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায় তা হলো কার্বন ডাই অক্সাইড। দাবানলের ফলে বায়ুতে যে গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায় তা হলো কার্বন ডাই অক্সাইড। জুম চাষের জন্য একটি পাহাড়ে ধস নামা একটি আধা প্রাকৃতিক দুর্যোগ। ব্লিজার্ড কি? ব্লিজার্ড হলো তীব্র তুষারঝড়। ব্লিজার্ড হলো তীব্র তুষারঝড়। ওকে, সো এই ছিল আজকে ক্লাসের ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারগুলি। প্রথমে আমরা কনসেপ্ট দেখে নিলাম, তারপর আমরা কোশ্চেন আনসারও দেখে নিয়েছি। তো আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে তোমাদের ভালো লাগছে কিনা। কোনো ডাউট থাকলে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর চ্যানেলটা হেল্পফুল মনে হলে সাবস্ক্রাইব করে দিও। সো ফ্রেন্ডস, তোমাদের যদি নোটসের প্রয়োজন হয় আমাদের এখানে টেট 1, টেট 2, এসটিজিটি সম্পূর্ণ সিলেবাসেরই নোটস অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের যদি প্রয়োজন হয় যেখানে চ্যাপ্টার ওয়াইজ নোটস রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কনসেপ্টটা ডিপলি ডিসকাস করা আছে, শেষে কোশ্চেন আনসারের এমসিকিউস দেওয়া আছে। পাশাপাশি আমাদের এখানে মক টেস্টও রয়েছে এবং ক্লাস করারও কিন্তু সুবিধা রয়েছে। তো তোমাদের যেটাই প্রয়োজন, যেভাবে প্রয়োজন, অনলাইন হোক কিংবা অফলাইন, সেটার জন্য তোমরা সাকসেস মাস্টারে এই অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো। তাছাড়া আমাদের এখানে ফ্রি মক টেস্টও হয়ে থাকে, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর সাকসেস মাস্টার অ্যাপ রয়েছে যেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, সেখান থেকেও কিন্তু তোমরা মক টেস্ট দিতে পারো, ক্লাসেসগুলো করতে পারো। তো ওইটা পারচেস করতে চাইলে পারচেস করতে পারো কোর্সটা। আর ফ্রি মক টেস্ট হয়ে থাকে অ্যাপের মাধ্যমে, সেগুলোও দিতে পারো। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তো আজকে ক্লাসটা এখানেই শেষ। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।